আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সমাধান করব। আশা করি সবাই উপকৃত হবে। প্রথমে অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ জানতে গেলে আমাকে ফার্স্ট টাইম বুঝতে হবে ভগ্নাংশ কি বা ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ কি বা কাকে বলে? কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকেই ভগ্নাংশ বলে। আমি কথাটা বোর্ডে লিখি, সবাই একটু দেখো। আচ্ছা দেখো, কথাটা কি বলা হয়েছে এখানে, যে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। এখানে ভগ্নাংশ কাকে বলে এইটা আমি লিখলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ কথা বলা হয়েছে, সেটা দেখো অংশ। অংশটা আসলে কি? এখানে অংশ বলতে বোঝাচ্ছে এখানে কোনো বস্তুর আমরা যদি কোনো বস্তুর অংশ বোঝাতে চাই, বা মোট বস্তুর কিছুটা অংশ বোঝাতে চাই, সেগুলোকে সংখ্যায় প্রকাশ করাটাই, সেই সংখ্যাটাই হলো ভগ্নাংশ। বা আরেকটা কথা বলা হয়েছে এখানে পরিমাণ, অর্থাৎ কোনো পরিমাণের কিছুটা অংশ বোঝাচ্ছে। এলে মোট পরিমাণের যে অংশ প্রকাশ করা হয়, মোট পরিমাণের যে অংশ প্রকাশ করা হয়, যে সংখ্যা প্রকাশ করা হবে সেই সংখ্যাটাই হলো ভগ্নাংশ। দেখো আমরা সেই কথাটা একটা ভগ্নাংশে লেখো। দেখো, আমি যদি কোনো গরিব ব্যক্তিকে 30 কেজি চাল দিতে যায়, কোনো গরিব ব্যক্তিকে 30 কেজি চালে কিছুটা দান করতে চাই, কোনো ব্যক্তিকে 30 কেজি চালে কিছুটা আমি দান করতে যাবো। 30 কেজি চালকে যখন আমি 5 ভাগ করব, 5 ভাগের 2 ভাগ আমি তাকে দিয়ে দিলাম। যে এই যে কথাটা বললাম, এই কথাটা ভগ্নাংশে আমাকে লিখতে হয়। কিভাবে লিখবো? দেখো, যে 30 কেজি চালে কত ভাগ করলাম? 30 কেজি চালে 5 ভাগের 2 ভাগ আমি এক গরিব ব্যক্তিকে দান করলাম। 30 কেজি চালে 5 ভাগ করলাম, এই যে 5 ভাগ করলাম, তার 2 ভাগ আমি এক গরিব ব্যক্তিকে দিলাম। তাইলে এই 5 ভাগের 2 ভাগ আমি গরিব ব্যক্তিকে দান করে দিলাম। এই যে কথাটা, এই কথাটাই সংখ্যায় প্রকাশ করা হলো, এই সংখ্যাটাই হলো ভগ্নাংশ।
এই সংখ্যাটা কি ভগ্নাংশ। আবারও বলছি দেখো যে এখানে আমার কাছে আছে 50 টাকা। কত টাকা? 50 টাকা। আমার কাছে আছে 50 টাকা। আমি 50 টাকা 5 ভাগ করলাম। কয় ভাগ করলাম? 5 ভাগ করলাম। আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার আমি 5 ভাগ করলাম। সেই 5 ভাগের 3 অংশ তোমাদেরকে দিলাম। এই যে 50 টাকার কত ভাগ করলাম? 5 ভাগ করলাম। সেই 5 ভাগ আমি 3 ভাগ তোমাদেরকে দিলাম। এই কথাটা যে বললাম, এই কথাটা আমি সংখ্যা অর্থাৎ ভগ্নাংশে লিখবো। কিভাবে লিখবো দেখো, মোট আছে কত? মোট কত? 50 টাকা কত ভাগ করছি? 50 টাকা কত ভাগ করছি? 5 ভাগ করছি। 5 ভাগ করলাম। এটাকে বলা হয় পরিমাণ। কি বলা হয়? পরিমাণ। এইটা 5 ভাগে কয় ভাগ আমি দিলাম? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। তাহলে আমি 3 ভাগ দিলাম। তাহলে এইটাকে বলা হবে অংশ, এইটাকে বলা হবে অংশ, আর এটাকে বলা হবে পরিমাণ। তাহলে এই যে কথাটা, এটাকে ভগ্নাংশে লেখাটাই হলো। এই জন্য বলছে যে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। এই কথাটা এটাই বোঝাচ্ছে যে আমরা যে ভাষায় কথা বলি না কেন, এই ভাষাটায় একটা সংখ্যায় প্রকাশ করা হবে। কি প্রকাশ করা হবে? সংখ্যা প্রকাশ করা হবে। যেমন একটু আগে যে কথাটা বললাম যে 5 ভাগে 2 ভাগ গরিবকে দান করে দিলাম। কি দান করে দিচ্ছে? চাল দান করে দিচ্ছে। তার মানে ভাগ করছি কত ভাগ? 5 ভাগ। কত ভাগ করছি? 5 ভাগ। কত ভাগ করছি? 5 ভাগ। 5 ভাগের 2 ভাগ আমি গরিব মিসকিনকে দান করে দিলাম। তাহলে এটাকে বলা হবে পরিমাণ। এটাকে কি বলা হবে? পরিমাণ। কত অংশ দান করছি? 2 অংশ। তাহলে এখানে বলা হয়েছে এই 5টা হলো পরিমাণ। এই 5টা কি? পরিমাণ। আর এটাকে বলা হবে অংশ। তার মানে 5 ভাগের 2 অংশ আমি দান করে দিলাম। 5 ভাগের 2 অংশ আমি কি করে দিলাম? দান করে দিলাম। এই সংখ্যাটা থেকে আমরা বুঝতে পারলাম যে ভগ্নাংশ কাকে বলে। এটা বোঝাচ্ছে যে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। এটা হলো ভগ্নাংশের সংজ্ঞা। এখন আমরা আসি ভগ্নাংশ কয় প্রকার ও কি কি। ভগ্নাংশ কয় প্রকার ও কি কি? ভগ্নাংশ 2 প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? 2 প্রকার। এক সাধারণ ভগ্নাংশ, 2 দশমিক ভগ্নাংশ। আবারও বলছি ভগ্নাংশ 2 প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? 2 প্রকার। এক সাধারণ ভগ্নাংশ, 2 দশমিক ভগ্নাংশ। এখন এখানে দেখো সাধারণ ভগ্নাংশ কথা বলা হয়েছে। এখানে দেখো দেখো আমরা কি বললাম? ভগ্নাংশ 2 প্রকার। এক সাধারণ ভগ্নাংশ, 2 দশমিক ভগ্নাংশ। আবার এই সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো কি মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা আগে ফার্স্টটা এই 2টা জিনিস নিয়ে আগে আলোচনা করি, তারপর সাধারণ ভগ্নাংশ করে দাও। এখানে এই 2টা আগে আমাকে ফার্স্টে আলোচনা করতে হবে। সাধারণ ভগ্নাংশটা কি বা কাকে বলে? সাধারণ ভগ্নাংশটা কি বা কাকে বলে? যে ভগ্নাংশকে লব ও হর দ্বারা প্রকাশ করা হবে তাকে সাধারণ ভগ্নাংশ বলে। আর যে ভগ্নাংশে লব থাকবে, হর থাকবে, যেমন এখানে একটা ভগ্নাংশ আমি লিখলাম, মনে করো
চারের দুই অংশ। এই যে চারের দুই অংশ, এইটাকে আমরা কি বলি? এইটাকে কি বলি? ভাগ। এটাকে কি বলি? ভাগ। এটাকে কি বলি? ভাগ। তাহলে চারের দুই অংশ, চারের দুই অংশ, এর ভাগের উপরে কি আছে? লব। ভাগের উপরে কি আছে? লব। এটাকে বলা হবে লব, আর এটাকে বলা হবে হর। এর ভাগের উপরে আছে লব, আর ভাগের নিচে আছে হর। তার মানে এই যে সাধারণ ভগ্নাংশ, এটাকে বোঝাচ্ছে যে ভগ্নাংশকে, আবার বলছি, যে ভগ্নাংশকে লব ও হর দ্বারা প্রকাশ করা হবে, যে ভগ্নাংশকে লব ও হর দ্বারা প্রকাশ করা হবে তাকে সাধারণ ভগ্নাংশ বলে। তাহলে এটা একটা সাধারণ ভগ্নাংশ। এই ভগ্নাংশে কি আছে? লব আছে। এটাকে ভাগ চিহ্ন বলা হয়। এই ভাগ চিহ্নের উপরে কি থাকে? লব। আর এই ভাগ চিহ্নের নিচে কি থাকে? হর থাকে। এই ভাগ চিহ্নের উপরে লব থাকে, ভাগ চিহ্নের নিচে হর থাকে। তাহলে সাধারণ ভগ্নাংশটা কি? তাহলে সাধারণ ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশকে লব ও হর দ্বারা প্রকাশ করা হয়। কারণ এই সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে লব আর কি থাকবে? হর থাকবে। সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে লবও থাকবে, হরও থাকবে। তাহলে সাধারণ ভগ্নাংশ হলো যে তাকে বোঝাচ্ছে যে ভগ্নাংশকে কি হয়? লব ও হর দ্বারা প্রকাশ করা হয় তাকে সাধারণ ভগ্নাংশ বলে। তারপরে আসো দশমিক ভগ্নাংশ। কি আছে বলছে? দশমিক ভগ্নাংশ। যেমন আমি একটা দশমিক ভগ্নাংশ লিখি, দেখো এটা একটা দশমিক ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ। এখানে দেখো সংখ্যার মাঝে দশমিক চিহ্ন আছে। সংখ্যার মাঝে কি আছে? এখানে কি আছে? সংখ্যার মাঝে দশমিক চিহ্ন আছে। তাহলে দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশকে দশমিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যে ভগ্নাংশকে দশমিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। তাহলে এই ভগ্নাংশে আবার দশমিক ভগ্নাংশে লবও থাকবে না, হরও থাকবে না। কারণ দশমিক ভগ্নাংশে দুটি সংখ্যার মাঝে কি থাকবে? দশমিক চিহ্ন থাকবে। কি থাকবে? দশমিক চিহ্ন থাকবে। তাহলে দশমিক চিহ্ন, দশমিক ভগ্নাংশের মধ্যে লবও থাকবে না, হরও থাকবে না, শুধু একটা কি থাকবে? সংখ্যার মাঝে একটা দশমিক চিহ্ন থাকবে। তাহলে দশমিক ভগ্নাংশ কাকে বলে? আমরা কি বুঝলাম? যে ভগ্নাংশের যে ভগ্নাংশকে দশমিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে, যে ভগ্নাংশকে দশমিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে তাকেই দশমিক ভগ্নাংশ বলে। তাহলে এই যে দুই আছে, এই দুইটা হলো কি? তাহলে এই যে 2.42, তাহলে এই যে সংখ্যা, একটা সংখ্যার মধ্যে কি আছে? এখানে দশমিক। যদি সংখ্যার মাঝে একটা দশমিক থাকে তাহলে আমরা অনায়াসে এটা বলতে পারবো এটা একটা দশমিক ভগ্নাংশ। এটাকে কি বলতে পারবো? দশমিক ভগ্নাংশ বলতে পারবো। তাহলে সাধারণ ভগ্নাংশ কাকে বলে? এটা বুঝলাম। দশমিক ভগ্নাংশ কাকে বলে? এটাও বুঝলাম। তারপর সাধারণ ভগ্নাংশ তাকেই বলা হয় যে ভগ্নাংশকে লব ও হর দ্বারা প্রকাশ করা হয় তাকে সাধারণ ভগ্নাংশ বলে। আর দশমিক ভগ্নাংশ যে ভগ্নাংশকে দশমিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকেই দশমিক ভগ্নাংশ বলে। যদি তোমাকে সাধারণ ভগ্নাংশে উদাহরণ চাই তাহলে যেমন এখানে সাধারণ ভগ্নাংশে প্রকৃত হতে পারে, অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে। সাধারণ ভগ্নাংশে এখন প্রকৃত ভগ্নাংশ হতে পারে, এটা অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে। যেমন এখানে এটা একটা সাধারণ ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা কি ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ। তার মানে এই যে সবগুলো ভগ্নাংশ আছে এখানে, এই যে সবগুলো ভগ্নাংশ আছে, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই যে কার ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশে লব আছে, হর আছে। তাহলে এটা ভগ্নাংশে লব আছে, হর আছে। এটা একটা ভগ্নাংশ, লব আছে, হর আছে। তার মানে আমরা বুঝতে পারি যে ভগ্নাংশে লব ও হর দ্বারা প্রকাশ করা হয় সেটাই সাধারণ ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ কাকে বলে? এটা জানতে পারলাম। দশমিক ভগ্নাংশ কাকে বলে? এটাও জানতে পারলাম এবং তার উদাহরণগুলো জানতে পারলাম। তাহলে এখন আসো আমরা বলি সাধারণ ভগ্নাংশ কয় প্রকার। এইটা এখন আমরা শিখব। এখানে বলছে সাধারণ ভগ্নাংশ কয় প্রকার। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। একটা প্রকৃত ভগ্নাংশ,
আর একটি অপ্রকৃত ভগ্নাংশ, আর একটি মিশ্র ভগ্নাংশ। দেখো আমি কথাগুলো বোর্ডে রেখে রাখো। প্রকৃত ভগ্নাংশ, আচ্ছা এখানে দেখো বলা হয়েছে সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা যায়। একটা প্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। এখানে বলছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশটা আসলে কি এটা আগে আমাকে জানতে হবে, তাই না? প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট হর বড়, যে ভগ্নাংশ লব ছোট হর বড় তাকে কি ভগ্নাংশ বলা হয়? প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ লব কি থাকবে? ছোট থাকবে। লব কি থাকবে? ছোট। সুতরাং লব তাহলে হর কি হবে? বড় হবে। মনে করো হর আমি এখানে 10 লিখলাম, তাহলে এখানে লব ছোট হর বড়, তাহলে এটাকে আমরা বলতে পারবো প্রকৃত ভগ্নাংশ। তার মানে এই প্রকৃত ভগ্নাংশে কি হবে? প্রকৃত ভগ্নাংশ তাকে বলা হয় যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে আরেকটা কথা বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা আসলে কি? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশে লব বড় হর ছোট, যে ভগ্নাংশে লব বড় হর ছোট। তার মানে এখানে লবটা কি থাকবে? লবটা কি থাকবে? বড় থাকবে। যেমন এখানে আমি লিখলাম 12। আর কি থাকবে? আর কি থাকবে? ছোট। তার মানে এটা একটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে আমরা বুঝতে পারি যে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এটা লবটা কি? লবটা কি? হরটা কি? লবটা কি? হরটা কি? তাহলে এটা একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এখানে আরেকটা কথা বলি, এই অপ্রকৃত ভগ্নাংশ আর এই মিশ্র ভগ্নাংশ একই বলা হয়। কেমন করে এই অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ একই বলা হয়? কেমন করে? কারণ অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা হয়। আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে বানানো যায়। তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে এই সাধারণ ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়। কিভাবে? একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু একটা তিন ভাগে ভাগ করা এই কারণে, কারণ এখানেও আমাকে ব্যাখ্যা রাখতে হবে। এই জন্য এখানে অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ দুটাই একে। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বানানো হবে, আমার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে বানানো যাবে। তাহলে এখন আমি একটা মিশ্র ভগ্নাংশ সংজ্ঞাটা বলি। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? একটি পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ। একটি পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি অবস্থান করে যে ভগ্নাংশ গঠিত হয়, এর একটি পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি অবস্থান করে যে ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন আমি একটা পূর্ণ সংখ্যা লিখব, যেমন এখানে একটা পূর্ণ সংখ্যা লিখলাম, 2 একটা পূর্ণ সংখ্যা, আমি এর পাশে একটা কি ভগ্নাংশ লিখব? প্রকৃত ভগ্নাংশ লিখব। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আমি এখানে একটা প্রকৃত ভগ্নাংশ লিখব। এটাকে এখন কি ভগ্নাংশ হয়ে গেল? মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ হয়ে গেল? কি ভগ্নাংশ হয়ে গেল? মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। তাহলে একটা পূর্ণ সংখ্যা
পাশাপাশি অবস্থান করে একটা যে ভগ্নাংশ গঠিত হবে তাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। তার মানে পূর্ণ সংখ্যার পরে একটা প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে। মনে করো এখানে আমি লিখলাম এটা পূর্ণ সংখ্যা লিখলাম, এতে আমি মনে করো প্রকৃত ভগ্নাংশ লিখলাম। এর মাঝে তো একটা গুরুত্ব আছে কি না? এর এটা কি প্রকৃত ভগ্নাংশ হবে? কারণ এটা তো গুরুত্ব ভগ্নাংশ, এটা কাছাকাছি অবস্থান করতে হবে। কি হবে? কাছাকাছি, এটাকে কাছাকাছি অবস্থান করতে হবে। একদম কাছাকাছি অবস্থান করে আমার কথা বলা হয়েছে যে একটা পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি অবস্থান করবে, কিন্তু তাদের মাঝে তো দূরত্ব রাখা লাগে না, তাদের একত্রে পাশাপাশি অবস্থান করতে হবে। তাই এটাকে আমি পাশাপাশি অবস্থান করি, এর একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ। এর একটা পূর্ণ সংখ্যা আর একটি কি প্রকৃত ভগ্নাংশ। যদি আমি পাশাপাশি অবস্থান করে তাহলে একে আমরা বলবো কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে এটাও জানতে পারলাম। আবার বলছি, একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি অবস্থান করে যে ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এটা জানতে পারলাম, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এটা জানতে পারলাম, মিশ্র ভগ্নাংশ কাকে বলে এটাও জানতে পারলাম। এখন আরেকটা কথা হলো কি, আমি তো বললাম যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বানা যায়, আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ বানা যায়। সেটা আবার কিভাবে কিভাবে আমরা এখানে দেখাচ্ছি। দেখো আমি একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখছি। কি ভগ্নাংশ লিখবো? অপ্রকৃত ভগ্নাংশ লিখছি। যেমন এখানে একটা অপ্রকৃত ভগ্নাংশ আমি লিখলাম, এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এই যে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশকেই আমি এখন কি বানাবো? মিশ্র ভগ্নাংশ বানাবো। কি ভগ্নাংশ বানাবো? মিশ্র ভগ্নাংশ বানাবো। দেখো আমি এখানে মিশ্র ভগ্নাংশ বানাই। আমি এটাকে মিশ্র ভগ্নাংশ বানাবো। কিভাবে ভাগ করা হয়? এখানে এক অঙ্ক, এখানে দুই অঙ্ক, এটা এক অঙ্ক যে ভাগ আছে এটা দুই অঙ্ক নিতে হবে সাথে করে, এটা তিনের ভেঙে বসাবো, 10-এর বেশি হবে না, ভাগ করো। 3 তিনকে 9, যোগ করে কত হবে? 1, 1 এর গেলে 0, এটা লেখা দরকার আছে দরকার আছে কোনো দরকার নেই। এখানে আমি যে ভগ্নাংশটা লিখলাম, এখানে যে আমি যে ভগ্নাংশটা লিখলাম, এখানে যে আমি যেটা ভাগ করলাম, এখানে লক্ষ্য করে দেখবেন যে পূর্বের ভগ্নাংশে এটাকে আমি মিশ্র ভগ্নাংশ আর তো ভাগ হবে না, তখন আমি এটাকে মিশ্র ভগ্নাংশ বানাবো। কি বানাবো? মিশ্র ভগ্নাংশ বানাবো। দেখো ভালো করে দেখো, এখানে আমি পূর্বের ভগ্নাংশে হার কত ছিল? পূর্বের ভগ্নাংশে হার কত ছিল? 3। তারপরে এখানে লব কত আছে? 10 আছে। তাহলে এখানে আমি পূর্ণ সংখ্যা লিখবো, এখানে ভাগফল কত আছে? ভাগফল কত? ভাগফল কত? ভাগফল কত? ভাগশেষ কত? আর এটাকে কি বলা হবে? এটাকে কি বলা হবে? ভাজক। তাহলে আমি লিখবো, এখন মিশ্র ভগ্নাংশ বানাবো 3। এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এখানে পূর্বের ভগ্নাংশ হার কত ছিল? 3। তাহলে আমি ভাগ লিখে এখানে ভাগশেষ কত? ভাগশেষ কত? একটা লিখবো ভাগের জায়গায়। তার মানে ভাগফলটা হলো পূর্ণ সংখ্যা, ভাগফলটা কি হবে? ভাগফলটা কি হবে? আর পূর্বের ভগ্নাংশে হার কত ছিল? 3 লিখছি। তারপর ভাগশেষ কত? একটা যাবে লবের এখানে। তার মানে এইটাই হলো মিশ্র ভগ্নাংশ।
বানাইলাম? মিশ্র ভগ্নাংশ বানাইলাম। এখন এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত বানানো যাবে। এই মিশ্র ভগ্নাংশকে কি বানানো যাবে? এই মিশ্র ভগ্নাংশকে কি বানানো যাবে? অপ্রকৃত। দেখো কিভাবে, আমি এখানে 3 দেখলাম, এখানে হর, তাইলে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা আর এই হর, পূর্ণ সংখ্যা আর এই হর আমাকে কি করতে হবে? গুণ। কি করব? কি করব? পূর্ণ সংখ্যার হর কি করব? গুণ করব। কি করব? গুণ করব। পূর্ণ সংখ্যার হর গুণ করলে 3 তিরিকে 9, তার সাথে লব কি করব? যোগ করব। কি করব? যোগ করব। তাই এখানে আমি লিখি 3 গুণন 3, তারপর পূর্ণ সংখ্যা আর এই হর, পূর্ণ সংখ্যা আর এই হর আমি গুণ করলাম 3 গুণন 3, তার সাথে লব কি করব? যোগ করব। তারপর কি হয়? নিচের 3 তিনটাকে এর 3 তিরিকে 9, আর এই হাতে একটা কি আছে? এখানে একটা এক আছে, যোগ আছে, এর 3 তিরিকে 9, 9 আর এই 1 যোগ করলে কত হয়? 10। দেখো তো বুঝে গেছে? বুঝে গেছে? দেখো তো আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বানাইলাম, আবার মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি বানাইলাম? অপ্রকৃত ভগ্নাংশ বানাইলাম। এই বোঝা যাচ্ছে যে একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। সবাই বুঝছো এটা? সবাই বুঝছো? এখন আমি এটা বলবো, কিভাবে বলবো? আর এখানে একটা ভাষা বলতে পারবো, এটাকে বলতে হবে 3 সমস্ত। কি বলতে হবে এটা? 3 সমস্ত 3-এর একাংশ। 3 সমস্ত 3-এর একাংশ। এটাকে সমস্ত বলতে হবে। কি বলতে হবে? সমস্ত। কি বলতে হবে এটা? 3 সমস্ত। কি বলতে হবে? 3 সমস্ত 3-এর একাংশ। 3 সমস্ত 3-এর একাংশ। এটা আমরা জানতে পারি যে একটি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। আগামীকাল আরেকটি পাঠ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।